নতুন প্রজ্ঞাপন অনুযায়ী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরোত্তম খেতাবধারীরা মাসে 30,000 টাকা সম্মানী ভাতা পাবেন, উৎসব ভাতা 10,000, মহান বিজয় দিবস উপলক্ষে 5,000, বাংলা নববর্ষ হিসেবে 2,000। বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাব যারা পেয়েছেন তারা 25,000 সম্মানী এবং তাদের অন্যান্য সম্মানীও বেড়েছে। নতুন হার অনুযায়ী শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক 23,000 টাকা মূল সম্মানী ভাতা, 2,000 টাকা চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা 5,000 টাকা, উৎসব ভাতা 23,000 টাকা, বাংলা নববর্ষে 2,000 টাকা পাবেন। এভাবে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে ইনফ্যাক্ট সেই মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী ব্রিফিং করেছেন। আপনারা জানেন যে একটা গ্যাস সংকট আছে দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দেয় সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে এবং এই গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে আমাদের শিল্প, গৃহস্থালী, সিএনজি পাম্প বিভিন্ন জায়গায় সংকট তৈরি হয়েছে। খুবই গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা হয়েছে এবং মাননীয় প্রতিমন্ত্রী গতকাল জানিয়েছেন অন্তত 1 সপ্তাহ আমাদের এই অসুবিধার মুখে থাকতে হবে। আমরা অন্তত এখন পর্যন্ত এই সংকটগুলোকে আগের সমস্যার সাথে অ্যাট্রিবিউট করতে পারি। আমরা আগে ক্ষেত্রে আসলে খুব ব্যবস্থা নাই বলেই এই সংকটগুলো হচ্ছে। এবং আমি আগে আপনাদেরকে একদিন জানিয়েছিলাম যে সরকার স্থলভাগে গ্যাস যে অনুসন্ধান সেটা বাড়িয়েছে, অনেক বেশি বাড়িয়েছে, সেটা আপনাদেরকে জানিয়েছি। এখানেও এই ডকুমেন্টেও এটা আছে। এছাড়া জ্বালানি বৃদ্ধির জন্য চতুর্থ এফএসআরইউ স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মানে ওই যে এলএনজি সম্ভাবতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া করা হয়েছে। ভোলার গ্যাস স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের মূল ভূখণ্ডে আনার জন্য পাইপলাইন সহ বিভিন্ন পরিবহন ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। আর গ্যাস খননের কথা তো আমি বলেছি। রেলপথ মন্ত্রণালয় 2025-26 অর্থ বছরে মোট আয় করেছে 2,066 কোটি 38 লাখ টাকা। 24-25 অর্থ বছরে করেছে 1,845 কোটি টাকা, অর্থাৎ বিগত বছরের তুলনায় 221 কোটি টাকা পরিণত হবে। কৃষি মন্ত্রণালয় কৃষক কার্ডের প্রি পাইলটিং এর আওতায় দেশের 8 বিভাগের 10টি জেলায় 11টি উপজেলায় 11টি কৃষি ব্লকের 20,832 জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পাইলটিং পর্যায়ে সারা দেশে 503টি উপজেলার 503টি কৃষি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। 26/7/2026 পর্যন্ত 6,72,000 জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। আপনারা জানেন আমাদের খুবই গুরুত্ব দেওয়া কর্মসূচিগুলোর মধ্যে ফ্যামিলি কার্ডের পরই কৃষক কার্ড আছে। সরকার কৃষকের সাথে পাশে দাঁড়াতে চায়, তাদের নানান রকম সুবিধা, এমনকি প্রান্তিক কৃষকদেরকে ফিনান্সিয়াল সাহায্য দেওয়া হবে। একই সাথে কৃষি মন্ত্রণালয় বৃক্ষরোপণ অর্থ বছর সরকার এর মধ্যে পণ্য রপ্তানির জন্য 55.2 এবং উভয় খাতেই 15% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারিত হয়েছে। শিল্প মন্ত্রণালয় সরকার মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরো প্রায় 440 কোটি টাকার বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। এটা একটু জরুরি। আমাদের এই সরকার দায়িত্বে আসার পর থেকে কর্মসংস্থানের কথা রিপিটেডলি বলেছে। এরপর বাংলাদেশে যদি একটা সমস্যার কথা কাউকে বলতে বলা হয়, আমার মনে হয় সবাই এক বাক্যে কর্মসংস্থানের কথাই বলবেন। ওটা থেকে এরপর আরো অনেকগুলো সমস্যা আসলে সমাজে তৈরি হয়। তো সেটাকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে কৃষিতেও যখন আমরা প্রচুর প্রণোদনা দেওয়ার চেষ্টা করছি, এর মানে হচ্ছে ওখানে যেন কর্মসংস্থান তৈরি হয়, একইভাবে এখানেও সেই চেষ্টা হবে। এখানে একটা জিনিস একটু জানিয়ে দেওয়া দরকার, এখানে পুরো প্রসেসটা আছে, আপনারা কাইন্ডলি একটু দেখবেন। আমি অনুরোধ করি এই প্রসেসটা নিয়ে যদি আপনারা একটু জনগণকে জানান ভালো হবে। তবে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে গ্রহণ করা হবে না। গ্রাহক পর্যায়ে ঋণ পরিশোধের সময়সীমা হবে সর্বোচ্চ 4 বছর। গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে 6 মাসের গ্রেস পিরিয়ড সহ 48টি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। মোট ঋণের 25% নারী উদ্যোক্তাদের মাঝে এবং 20% এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হবে। তার মানে যিনি 10 লাখ টাকায় বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু ব্যবসা শুরু করার মতো ভালো অর্থ বলে আমরা মনে করি। তো প্রকৃত উদ্যোক্তারা এটা গ্রহণ করার মাধ্যমে ভালো কিছু করতে পারবেন। আমি আবারও বলছি, এই প্রকল্পটা আমি এক্সপেক্ট করি আপনাদের দিক থেকে একটু বিস্তারিতভাবে জনগণের সামনে উপস্থাপিত হোক।
দেশের সিটি কর্পোরেশন, এটা হলো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, দেশের সিটি কর্পোরেশনের তালিকায় এবার অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে পর্যটন নগরী জেলা শহর কক্সবাজার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় 157 বছরের পুরনো কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনের রূপান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় নির্দেশনা দিচ্ছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় জলাশয়ে মাছ পোনা মাছ স্থাপিত বিলনাসের রেণু পোনা মুক্ত করা হচ্ছে। গত 7 দিনে দেশের বিভিন্ন জলাশয়ে 4.39 মেট্রিক টন রুই জাতীয় মাছের পোনা ও স্থাপিত বিল নার্সারিতে 10.87 মেট্রিক টন রেণু পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য আইন বাস্তবায়ন কন্টিনিউ করছে। 88টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং 100 কোর্টের অধীনে 121টি অভিযান পরিচালিত হয়েছে। সাপ্তাহিক অগ্রগতি গবাদি পশু, আমরা জানি যে বন্যার পর সংক্রামক রোগ বেড়েছে, সেটার জন্য তাদের টিকাদান কার্যক্রম কন্টিনিউ করছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত যে খামারিরা আছে তাদের জন্য 15টি উপজেলায় মোট 8,36,000 টাকা মূল্যের গোখাদ্য বিতরণ করা হয়েছে। তাদের আমরা জানি অল্প সময় হলেও বন্যায় কিছু কিছু এলাকায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তাদের কার্যক্রম কন্টিনিউ করছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় 26 অর্থ বছরে 1500 কিলোমিটার খাল পুনঃখননের তালিকা প্রণয়ন করা হয়েছে। আমাদের অনেকগুলো প্রকল্পের মতো কার্ডের সাথে বৃক্ষরোপণ আছে এবং খাল খননকে সরকার খুবই তার গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি বলে মনে করে, সেটা কন্টিনিউ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট, যা 1 বছরেরও বেশি সময় বন্ধ ছিল। বিমান এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন না, এটা অবশ্যই লাভজনক হবে। ঢাকা টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তারা, আপনারা জানেন, বিভিন্ন এয়ারপোর্টগুলোতে ফ্রি ওয়াইফাই এর কর্মসূচি কন্টিনিউ করছেন, রেল স্টেশনগুলোতে করছেন, সেটা কন্টিনিউ করছে। এখন পর্যন্ত এখানে মানে যেগুলোতে হয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহ মখদুম এয়ারপোর্ট, সৈয়দপুর এয়ারপোর্ট, ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এবং হাওর বাওরের যে জায়গায় আসলে যথেষ্ট সেবা থাকে না, সেখানে এখন পর্যন্ত 1195টি হটস্পট চালু করা হয়েছে, এই যে অঞ্চলগুলো যাতে কানেক্টিভিটিতে থাকতে পারে। আপনারা জানেন কয়েকদিন আগে এই সপ্তাহের মধ্যেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে নভ থিয়েটারে তাদের একটা ব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থেকে আগত গবেষক, বিজ্ঞানী, অধ্যাপক, শিল্প উদ্যোগরা অনেকেই ছিলেন। আমরা নিশ্চয়ই জানি একটা সময় বলা মূল শক্তি আসলে সেমিকন্ডাক্টর, যার নিয়ন্ত্রণ এটার উপরে আছে। আমরা জানি একটা খুব ছোট দেশ তাইওয়ান, সারা পৃথিবীর উপরে তার অকল্পনীয় লেভারেজ আছে, কারণ পৃথিবীর কাটিং এজ এবং স্টেট অফ দ্য আর্ট যে সেমিকন্ডাক্টর গুলো আছে সেগুলো সেই দেশে তৈরি। 90% একটা কোম্পানি মোটামুটি বানায়, তার সাথে কানেক্টেড থাকতে চায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী এতে উপস্থিত থাকার মাধ্যমে এটা বার্তা দিয়েছেন, দেশ খুবই গুরুত্বের সাথে দেখছে। আচ্ছা, ঠিক আছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়, এখানে অনেক কিছু আছে কিন্তু কেন যেন একটু মিস হয়েছে। আমরা গতকাল নতুন করে স্পোর্টসের সমাপনী হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থেকে সেটা দেখেছেন এবং তিনি সেটার পুরস্কার বিতরণ করেছেন। তো যে কথাটা বারবার তিনি বলার চেষ্টা করেছেন সেটা হলো ক্রীড়াকে শুধু, এটা বিনোদন, এটা স্বাস্থ্যের জন্য জরুরি, তরুণদের বিপথে যাওয়া থেকে রক্ষা করবে, অনেক কাজ আছে, কিন্তু যেটা তিনি বারবার বলার চেষ্টা করছেন সেটা ক্রীড়া হোক, সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড হোক, সেগুলো পেশা হিসাবে নেওয়া যায়। আমাদের হয়তো এখন ক্রিকেটকে এই অর্থে দেখা যায় যে আমাদের সমাজ বা পরিবারগুলো মেনে নিচ্ছে যদি এটাকে ইনকাম জেনারেটিং কাজ হিসেবে, কিন্তু আরো অনেক আছে যেগুলোর মাধ্যমে এটা করা সম্ভব। সো মাননীয় প্রধানমন্ত্রী কথাটা বারবার বলছেন, আমাদের সাথে পার্সোনালি বলেন, তিনি পাবলিকলি
গানটাও যেন একটা পেশা হয়ে ওঠে, সেটা ইম্পর্টেন্ট। খেয়াল করবেন, আমরা ক্রিয়েটিভ ইকোনমি বলে একটা বাজেটে একটা বরাদ্দ আছে। এটার মূল কনসেপ্ট হচ্ছে মনিটাইজিং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। আমরা এতদিন পর্যন্ত ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি যারা করতাম বেশিরভাগই শখে করেছি, আনন্দে করেছি, দ্যাটস ফাইন, কিন্তু একই সাথে এগুলো প্রত্যেকটা আর্থিক মূল্য আছে এবং সেগুলো অর্থনীতিতে গুরুত্ব রাখতে পারে, একই সাথে ব্যক্তি নিজে উপকৃত হতে পারে, সেই ব্যাপারটা মাথায় রাখা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তারা তাদের এই যে মোবাইল কোড সেগুলো রেগুলারলি কন্টিনিউ করছেন। এখানে দেয়া পলিথিন, যেখানে অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে এবং যেখানে যেখানে পরিবেশ আইন লঙ্ঘন হয়েছে সেটার বিরুদ্ধে কাজ করছেন, বন্যপ্রাণী উদ্ধার করছেন, এগুলো তারা কন্টিনিউ করছেন। পরিকল্পনা মন্ত্রণালয় 14,041 কোটি টাকার 8টি প্রকল্প একনেক সভায় অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকার নিজস্ব অর্থায়নে 10,494 কোটি 21 লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি টাকা। আর মধ্যে হচ্ছে এর মধ্যে কতগুলো প্রজেক্ট আছে আপনার, এর মধ্যে বিভিন্ন রকম, যেমন সড়ক উন্নয়ন আছে, সেতু আছে, অনুসন্ধান কূপ আছে। আমি আগে একটু বলে এসেছিলাম যে সরকার এই সপ্তাহেরই একনেক বৈঠকে দুটি অনুসন্ধান কূপ, বেগমগঞ্জ 6 এবং সুনেত্র 2, এগুলোর মধ্যে ইনক্লুডেড আছেন। স্বাস্থ্য রিলেটেড প্রকল্প আছে। তো সরকার তার উন্নয়ন কাজ, আপনারা জানেন এখানে উন্নয়ন প্রকল্পগুলো অনুমোদিত হয়, সেটা কন্টিনিউ করবে। অনেকগুলো দেশের উপর এটি ইম্পোজড হয়েছে। অল্প কিছু দেশ যারা সবচেয়ে কম, মানে 10% পেয়েছে 17টা দেশ, এর মধ্যে বাংলাদেশ একটা, বাকি দেশগুলোর উপরে 12.5% ট্যারিফ ইম্পোজড হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন এটা, বাংলাদেশ এখনো মানে এই 10% শুল্ক খুব এক্সট্রা না। যখন ইম্পোজ ট্যারিফ হাইকোর্টে, আমেরিকার সুপ্রিম কোর্টে নিষিদ্ধ হয়েছিল, তখন তারা 1974 এর একটা আইন থেকে ট্যারিফ আছেন, র্যাব আছেন, বর্ডার গার্ড আছেন, কোস্ট গার্ড আছেন, সবাই মিলে সেটা তারা কন্টিনিউ করছেন এবং সাকসেসফুলি। আমি মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা তুলনামূলকভাবে এখন অনেক ভালো আছে। একটা দেশ, বড় দেশ, এবং আমাদের গণঅভ্যুত্থানের পরে পুলিশ বাহিনীর যে অবস্থা হয়েছিল সেটা কাটিয়ে উঠে তারা এখন ভালো পারফর্ম করছেন এবং আমরা জনগণও যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করি, কারণ নিরাপত্তা একটা অত্যন্ত জরুরি ব্যাপার। প্রতিরক্ষা মন্ত্রণালয় আমরা জানি আমরা একজন নতুন নৌবাহিনী প্রধান পেয়েছেন। 18তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। এর বাইরে আমাদের সাইবার সক্ষমতা দেশীয় উদ্ভাবনে গতি আনতে এমআইএসটি পরিদর্শন করেছেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা। তারা তাদের রেগুলার যেসব কাজ আছে সেগুলো কন্টিনিউ করছেন। আপাতত এইটুকু আপনাদের কাছে জনগণকে জানানোর জন্য গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হবে, নিশ্চয়ই আপনারা সেগুলো জনগণের কাছে পৌঁছে দেবেন। আমি শেষ করছি, আমি প্রশ্ন নিতে শুরু করি। জি, মাননীয় উপদেষ্টা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, এই ব্যাপারে কি সিদ্ধান্ত আছে এবং উনি যদি সেখানে অংশ নেন সেখানে অন্য রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের সম্ভাবনা আছে? পরের প্রশ্নটা আসলে আগের প্রশ্নটার উপরে ডিপেন্ড করে, ব্রিক্স সম্মেলনে তিনি যাবেন কি, এই সিদ্ধান্ত এখনো হয়নি। এটা আমরা তো ব্রিক্সের সদস্য নই, আমাদেরকে ওটা এক ধরনের পর্যবেক্ষক হিসাবে ইনভাইট করা হচ্ছে। সুতরাং আমাদের সরকারের পর্যায়ে সিদ্ধান্ত আসবে যে এটা মাননীয় প্রধানমন্ত্রী যাবেন কিনা। গেলে তারপর কারোর সাথে, ইনফ্যাক্ট গেলে তো অনেকের সাথে বৈঠক হওয়ার সুযোগ থাকে। সো এই সিদ্ধান্ত এখনো হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক কথাবার্তাও সেই অর্থে শুরু হয়েছে বলে আমার জানা নেই। এটা সময় লাগবে, সময় নিয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে।